11। এরা আপনার বন্ধু ছিল বলে মনে হচ্ছে না। এমা হ্যাগারদের লাশ দেখিয়ে দিলাম। খাত থেকে আসা বর্ষাধারীদের দিকে চেয়ে বললাম, অথচ আপনার সঙ্গে আসা লোক এমা হ্যাগার জাতির মানুষ মনে হয়। বৃদ্ধ বলে উঠল, একই কুত্তির বাচ্চা দেখতে একই রকম হয়, তবে বড় হবার পর নিজেদের ভিতর লড়াই করে। এখানে যারা এসেছে তারা আপনাদের খুন করতে আসেনি। এক আহত এমা হ্যাগারের দিকে আঙুল তাক করল বৃদ্ধ। তার সঙ্গের এক যোদ্ধা ওই এমা হ্যাগারকে খতম করে দিল। ভয়ঙ্কর চেহারা আমসলো পোগাস আর বিদঘুটে রংচঙে হ্যান্সকে একবার দেখে নিয়ে আবার আমার দিকে চাইল বৃদ্ধ। এরা কারা? না, এখন বলবেন না, আগে বিশ্রাম নিন, আমরা পরে আলাপ করব। এরপর হ্যান্সকে পাহারায় রেখে নামলাম ঝর্ণায়। স্নান শেষে ফিরে এসে খাবার নিয়ে বসলাম। যেসব বিপদ পেরিয়েছি তাতে খিদে থাকার কথা না, কিন্তু প্রচুর খেলাম। আমসলোপোগাস, ওর 3 যোদ্ধা রবার্টসন, হ্যান্স আর আমি সুস্থ। অবাক হয়ে ভাবলাম, এটা চোষ্টার সাহায্য ছাড়া আর কি। পেট ভরে খাওয়ার পর পাইপ ধরিয়ে নিজ ভঙ্গিতে স্রষ্টাকে ধন্যবাদ দিল হ্যান্স। ঈশ্বরকে কিছু বলবার জন্যে কোনো প্রার্থনা করল না রবার্টসন। চুপচাপ একটু দূরে চলে গেল। চেয়ে রইল দূরের পাহাড় চিরেনির দিকে। নরখাদকরা সেদিকে নিয়ে গেছে ইনেসকে। রবার্টসন বোধহয় ভাবছে ওখানে কি ঘটতে পারে। যে ভয়ঙ্কর লড়াই হলো সেদিকে খেয়াল নেই তার। পাহাড়ের দূর প্রান্তের দিকে চেয়ে বারবার হাত দুটো মুঠো করছে। আহত জুলুদের শুশ্রূষা করতে এলো না। বৃদ্ধ আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে, সেদিকে কোনো খেয়াল নেই। বাস, আসলে যা ভেবেছি তার চেয়ে জিকালির মাদুলি অনেক শক্তিশালী, বলল হ্যান্স। আমাদের এখানে পৌঁছে দিয়েছে, তার উপর চামড়া আস্ত রেখেছে। মরা জুলুদের কথা ভেবে লাভ নেই। ওরা মরে যাওয়ায় কোনো ক্ষতি হয়নি, বরং আগের চেয়ে কম রাঁধতে হবে। সন্দেহ নেই আপনার বাবা সেই যাজক স্বর্গের আগুনের ভেতর থেকে এসেছিলেন। যখন তার কাছে আমার সব কথা জানানোর সময় হবে, উনি যদি সব বুঝতে পারেন, তো আমি বলবো, তোমার ফালতু কথা থামাও গাধা। হ্যান্সকে ধমক দিলাম। খেয়াল করেছি দাড়িওয়ালা বৃদ্ধ খাদের ভিতর থেকে বেরিয়ে এসেছে। আমার দিকে চেয়ে বারবার কুর্নিশ করলো। দেয়ালের সামনে এসে সবার দিকে চাইল। তারপর সফেদ দাড়ি নেড়ে আমাকে বলল, আপনাদের গর্ব হওয়া উচিত। অনেক কম লোক নিয়ে যুদ্ধ জিতেছেন, কিন্তু আমাকে যদি আসতে নির্দেশ না দেয়া হতো, আপনারা এখন ওই লাশের মতো পড়ে থাকতেন। মৃত জুলু যোদ্ধাদের দেখালো বৃদ্ধ। একটু দূরে শুয়ে রাখা হয়েছে তাদের। মনে হলো ঘুমিয়ে পড়েছে। কবর দেওয়ার জন্যে জায়গা খুঁজছে আমসলোপোগাসের সঙ্গীরা। আপনাকে কে নির্দেশ দিয়েছে? জিজ্ঞেস করলাম। যিনি নির্দেশ দিতে পারেন। বৃদ্ধ আমার দিকে একটু অবাক হয়ে চাইল। সেই অনন্ত যৌবনা যিনি নির্দেশ দেন, চিরকাল যিনি থাকেন। চিরস্থায়ী এক যুবতীর কথা বলছে বুড়ো। আরবের কোনো একটা বাগধারা ব্যবহার করছে। তার কথাগুলো বুঝতে না পেরে বললাম, দেখছি কিছু লোক আপনার সেই অনন্ত যৌবনাকে মান্য করে না, আমাদের আক্রমণ করেছে। তাদের একদল একটু আগে ওদিকে গেছে। হাতের ইশারায় পাহাড়ের দিক দেখিয়ে দিলাম। বিশ্বে এমন কোনো দেশ নেই যেখানে বিপ্লবীরা নেতৃত্ব পাওয়ার চেষ্টা করে না। শুনেছি এমনকি আমাদের মাথার উপরের স্বর্গে ওরা আছে। বাদ দিন, বরং বলুন আপনার নাম কি? আমি রাতের অতন্দ্র প্রহরী, আমার নাম মাকুমাজান। সুন্দর নাম, নিশ্চয় রাতে সতর্ক থাকেন। দিনেও বোধ হয়, নইলে জান নিয়ে আসতেন না। আমাদের রানী বলেছেন,
বহুদিনের জন্য একটা রাজ্য তৈরি করতে সাহায্য করবেন আপনি। উনি আমাকে একবার বলেছেন, আমাদের কোর শহরে 2000 বছরে কোনো সাদা মানুষ আসেনি, কথা বলতে পারিনি কোনো সাদা পুরুষের সঙ্গে। কাশি দিয়ে কথাটা হজম করলাম, শুকনো স্বরে বললাম, তাই বলেছে উনি? বৃদ্ধ হেসে বলল, আপনি আমার কথা অবিশ্বাস করছেন? আমি জানি মাত্র 2000 বছরের খবর। রানী তার চেয়ে অনেক বেশি বেঁচেছেন। তিনি আমার চেয়ে অনেক ভালো জানেন। এবার বলুন, কুঠারধারী ওই লোকটাকে কী নামে ডাকা উচিত? তার নাম সত্যিকারের যোদ্ধা। সুন্দর নাম তার, বলল বৃদ্ধ। যুদ্ধে যুদ্ধ হেরে যারা যুদ্ধ হেরে যারা নরকে গেছে, তারা সত্যিকারের যোদ্ধার নাম নিয়ে আলাপ করবে। এবার হ্যান্সের দিকে সন্দেহ নিয়ে চাইল, আর এই লোক যদি সত্যি কোনো লোক হয়ে থাকে। ওর নাম অন্ধকারের আলো। বললাম, বুঝলাম না, রং এমন কেন? শীতের রোদে থকথকে কুয়াশা যেন, অথবা দুধে ফেলা পচা ডিম। আর যে সাদা লোক ভুরু কুচকে ঝড়ের মতো বিড়বিড় করছে, সে কে? একের পর এক প্রশ্ন করছে বৃদ্ধ। বললাম, ওই সাদা লোক প্রতিশোধ নেন, তার সম্পর্কে পরে জানবেন। এবার বলুন, আপনি কে, এখানে কেন এসেছেন? বৃদ্ধ বলল, আমার নাম বিলালি। অনন্ত যৌবনা যিনি, তিনি আমাকে আসতে বলেছেন। আপনাদের তার কাছে পৌঁছে দিতে হবে। আপনি বোধহয় ভুল বলছেন বিলালি। আমরা আসব কেউ জানতো না, কিন্তু যিনি নির্দেশ দেন তিনি সবই জানতেন। স্মিথ হাসল। বিলালি বেশ কয়েক চাঁদ আগে সব জেনেছেন। আপনারা ওই পথ হারানো জলায় মরতেন, কিন্তু মাত্র একজন সাপের কামড়ে মরেছে। তিনি চেয়েছেন তার গোপন দুর্গে আপনারা আসুন। বুড়োর কথা শুনে অবাক হলাম। আমাদের এক যোদ্ধা সাপের কামড়ে মরেছে, কিন্তু আমরা ছাড়া অন্য কারো জানবার কথা নয়। কিন্তু এ নিয়ে আর কোনো কথা বললাম না। আপনাদের বিশ্রাম নেওয়া হলে রওনা হব, বলল বিলালি। আহত লোকগুলোকে বয়ে নেওয়ার জন্যে ব্যবস্থা হয়েছে। আপনি চাইলে আপনাকে বয়ে নিতে পারি। মৃদু মাথা দুলিয়ে রওনা হয়ে গেল বৃদ্ধ। তার ভিতর জাঁকজমক দেখলাম। খাদের ওদিকে চলে গেল। মৃত জুলুদের কবর দেয়ার কাজে 1 ঘন্টা ব্যয় হলো। ওদের অনুষ্ঠানে অংশ নিলাম না, শুধু মাথা থেকে হ্যাট নামিয়ে দাঁড়িয়ে রইলাম। আমসলপো গাছের সঙ্গীরা লাশ কবরে নামাতে নিয়ে গেল। দেয়ালের পাশে বসে ভাবলাম, দেখছি বুড়ো জিকালির কথায় সত্য আছে। ছাইয়ের ভিতর যে ম্যাপ এঁকেছে, তাতে এদিকে থাকার কথা কোনো সাদা রানীর। সে আবার থাকে পাহাড়ি দুর্গে। সে রানীর দূত জানে আমরা আসব। ঠিক সময়ে এসেছে, নইলে আমাদের বাঁচার পথ ছিল না। অনন্ত যৌবনার কথা বলেছে অতিবৃদ্ধ বিলালি। এ থেকে কি বুঝবো? হয়তো সে রানী এত বুড়ি, নিজের চেহারা দেখাতে চায় না। ওই মহিলাকে দেখতে পেলে মন্দ হতো না। কিভাবে সে জানে আমরা এখানে আসছি? মাথায় এলো না কিছু। রবার্টসনকে জিজ্ঞেস করলাম কিছু জানে কিনা। কাঁধ ঝাঁকালো শুধু, বুঝিয়ে দিল জানা নেই। আসলে রবার্টসনের মনে মাত্র একটা চিন্তা ঘুরছে, হয় ওর মেয়েকে উদ্ধার করবে, নইলে যতজন পারে নরখাদককে শেষ করবে। প্রতিশোধ নেবে সে। ভালো করে জানে মেয়ের প্রতি কত মস্ত অন্যায় করেছে। ওখানে ওই খামারে ইনেসকে ফেলে না রেখে অনেক আগে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। একসময় যা খুশি করেছে রবার্টসন, কিন্তু এই নাবিক এখন নিজেকে বদলে নিয়েছে। ধর্মে হঠাৎ করেই তার অগাধ বিশ্বাস এসেছে। শৈশবে তার মা তাকে একটা বাইবেল দেয়, এখন একটু সুযোগ পেলে ওটা নিয়ে বসে।
রাতে জোরে জোরে বাইবেল পড়ে, মনের দুঃখে গোঙায় আর প্রার্থনা করে। এখন আর তার হাত পা বেঁধে রাখেনি মদ। স্বাভাবিক সঠিক চিন্তা আর বুদ্ধি ফিরেছে, যেন আবার হয়ে গেছে মানুষ। খুশি হওয়া উচিত আমার, কিন্তু প্রথমে মনে হয়েছে রবার্টসন পাগল হয়ে উঠছে। পরে বুঝেছি মাথা ঠিক আছে, মদ ছেড়ে দিয়েছে বলে আগের চেয়ে মন ভালো থাকছে। সঙ্গী হিসেবে তাকে এখন পছন্দ করা যায়। একটু আগে এখানে লড়াই করেছি, সে চিন্তা মাথা থেকে দূর করে শুয়ে পড়লাম। মন থেকে মুছতে চাইলাম বিলালির লোকগুলো দেখতে ঠিক আমাহেগারদের মতো। শুয়ে পড়লে সবসময় ঘুমিয়ে পড়তে পারি। এখনও দেরি হলো না ঘুম চলে আসতে। 1.5 ঘন্টা পর চমৎকার মেজাজে জেগে উঠলাম। আমি যখন চোখ বন্ধ করি তার একটু আগে আমার পায়ের কাছে কুঁকড়ে ঘুমিয়েছে হ্যান্স। এগিয়ে আসা রোদের তাপ তাকে জাগিয়ে দিল। উঠে বসে বলল, উঠুন বাস, ওরা এসেছে। চমকে গিয়ে রাইফেল হাতে দাঁড়িয়ে গেলাম। এক মুহূর্ত মনে হলো আমাহেগাররা আবার আক্রমণ করতে এসেছে। বিলালিকে দেখতে পেলাম, তার পিছনে কুলিরা 4টে পালকি আনছে। বাঁশ আর ঘাস দিয়ে তৈরি পালকি, এমনভাবে তৈরি ইচ্ছে হলে চোখের আড়ালে থাকা যায়। যুদ্ধে ধরা পড়া আমাহেগাররা এসব পালকি বয়ে আনছে। বৃদ্ধ বিলালি জানালো, রবার্টসন আর আমার জন্য সেরা পালকি দুটো দেয়া হয়েছে, ওগুলো আমাদের বয়ে নেবে। বন্দি আমাহেগাররা বহন করবে আহত 2 জুলুকে। ধরে নেওয়া হয়েছে আমসলোপোগাস, 3 জুলু আর হ্যান্স হাঁটবে। এখানে বলে রাখি, লড়াই শেষ হলে একটু পরে মারা গেছে 1 জুলু যোদ্ধা। রাজকীয় পালকিগুলো বোধহয় বিলালি তৈরি করেছে। কাজেই তাকে জিজ্ঞেস করলাম, এই জিনিস এত দ্রুত তৈরি করলেন কিভাবে? এখানে তৈরি হয়নি, রাতের অতন্দ্র প্রহরী মাকুমা যান, বলল বিলালি। আমরা সব ভাঁজ করে নিয়ে এসেছি। যিনি সবসময় শাসন করেন তিনি তার আয়না দেখে বলেছেন, আমারটা বাদেও 4টে এ জিনিস আনতে হবে। 2টো পাবে 2 সাদা সর্দার, আর বাকি 2টো লাগবে আহত যোদ্ধার জন্যে। কাজেই 4টে আনা হয়েছে। তাই আসলে এমন ভাব করলাম যেন সবই বুঝি। মনে মনে বললাম, কে সেই রানী, কিসের আয়না ব্যবহার করে, ওটা সব বলে দেয়। এ ব্যাপারে আর কিছু বলার আগেই বৃদ্ধ বিলালি অন্য প্রসঙ্গে সরল। শুনে খুশি হবেন, আপনাদের আগুনে গোলা আর কুঠারের আঘাতে ধরা পড়েছে 10টা আমাহেগার। তারা তো আপনাদের মারতে এসেছিল, তাই তাদের মেরে ফেলেছি আমরা। মৃদু হাসল বৃদ্ধ। আর যারা পালিয়েছে তারা পাহাড়ে ছড়িয়ে পড়েছে। ওদের ওদিকে যাওয়া আমাদের জন্য বিপজ্জনক। রাতের অতন্দ্র প্রহরী। এবার আপনার আসনে বসুন। সামনের পথ চড়াই দ্রুত যেতে হবে, নইলে সন্ধ্যা নামবে। তখন পাহাড়ের ওপাশে উঠবে চাঁদ। হঠাৎ বিপদ হতে পারে, সেক্ষেত্রে রানীর পবিত্র শহরে পৌঁছতে দেরি হবে। ওই পালকির ব্যাপারে ব্যাখ্যা করে বললাম রবার্টসন আর আমসলোপোগাসকে। জুলু সর্দার খেপে বলল, আমি কি বুড়ি মেয়ে মানুষ না লাশ? আমি ওই জিনিসে চড়ব না। আহত জুলুদের তোলা হলে নিজেদের আসনে চড়ে বসলাম রবার্টসন ও আমি। এসব পালকি অত্যন্ত আরামদায়ক। আমাদের প্রায় সব জিনিস বয়ে নেবে কুলিরা। শুধু রাইফেল আর যথেষ্ট গুলি সঙ্গে নিয়েছি। এরপর রওনা হলাম। আগে চলল বর্ষাধারী একদল যোদ্ধা, তারপর আহত জুলুদের পালকি। তাদের পাশে গল্প করতে করতে হাঁটছে আমসলোপোগাস ও 3 যোদ্ধা। এরপর বিলালির আসন, তারপর আমার পালকি, পাশে ছুটছে হ্যান্স, পেছনে রবার্টসনের পালকি, এরপর রানীর একদল আমাহেগার যোদ্ধা ও অবশিষ্ট কুলি। আমার পালকির পর্দা ফাঁক করে মাথা ঢুকিয়ে দিল হ্যান্স। বুঝলেন বাস,
এখন বুঝতে পারছি আপনার যাজক বাবা তখন আসেননি। আসলে ওই সাদা দাড়িওয়ালা বিলালিটা এসেছে। জানতে চাইলাম, কি করে বুঝলে আমার বাবা আসেননি? দুঃখের সঙ্গে মাথা নাড়ল হ্যান্স। বাস, তিনি এই হ্যান্সকে কখনো এভাবে ফেলে যেতেন না। তিনি তো আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসেন। ওই বিলালিটা যদি আমার সেই যাজক হতো, এমন রোদের ভিতর কুকুরের মতো দৌড়াতে হয় আমাকে? বিলালি তো নিজে সাদা মহিলাদের মতো আরামে বসেছে তার পালকিতে। মনে মনে হাসলাম, মুখে বললাম, হ্যান্স, কথা না বাড়িয়ে বুকে দম জমিয়ে রাখো। অনেক দূরের পথ হাঁটতে হবে। আমরা যখন পাহাড়ের বুক থেকে রওনা হই, তার চেয়ে বহু দূরে চলে এসেছি। ধীরে ধীরে উপরে উঠছি। সকাল 10টার সময় রওনা হয়েছি, আর ভোরের সে লড়াই যেন অনেক আগের কাহিনী। আমরা দুপুর 3টার দিকে খাড়া পাহাড়ের বিশাল সেই উঁচু জায়গার পায়ে পৌঁছালাম। এখানে থেমে খাবার খেলাম। আমাহেগাররা রুটি দিয়ে টক দই খেয়ে নিল। খেয়াল করলাম খাওয়ার সময় কোনো কথা বলে না বা হাসে না। কেন জানি না, তাদের দেখে ভয়ে শিরশির করলো শিরদাঁড়া। অনেকক্ষণ দেখে নিয়ে রবার্টসন এক কথায় জানালো, এরা নরখাদক নয়। একটু পর বলল, আপনার বুড়ো জাদুকরকে জিজ্ঞেস করুন। নরখাদক শয়তানরা আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে? জিজ্ঞেস করলাম। জবাবে বিলালি বলল, ওরা আসলে বিপ্লবী। আমাদের রানীর বদলে ওই মেয়েকে রাজ সিংহাসনে বসাতে চায়। নিয়ম মতো কোনো যুবতী সাদা মেয়েকে রানী হতে হবে। সব বিপ্লবী যদি আগেই মেয়েটাকে মেরে না ফেলে, আমাদের রানী হয়তো যোদ্ধা পাঠিয়ে তাকে কেড়ে আনবেন। বিলালি কি বলেছে রবার্টসনকে জানালাম। সে বলল, ও দল ইনেসকে যদি আমাহেগার আগেই মেরে না ফেলে বা আরও ভয়ঙ্কর কিছু না করে। এরপর চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আবার রওনা হলাম। মনে হলো খাড়া এক দেয়ালের দিকে চলেছি। পাহাড় ওখানে কালো পাথরের, উচ্চতা হবে অন্তত 1000 ফুট। ওদিকে বোধ হয় সরু কোনো পথ থাকতে পারে। মরতে চাই না বলে রবার্টসন আর আমি পালকি থেকে নেমে চড়াই পথে হাঁটতে লাগলাম। কিন্তু বিলালি তার আসন থেকে নামল না। কুলিদের সমস্যা নিয়ে কোনো ভাবনা নেই। তার কথায় আরও কয়েকজন কুলি দোলা টানার কাজে ব্যস্ত হলো। সামনের খাড়া পর্বত কীভাবে পেরোবো বুঝলাম না। একই চিন্তা এসেছে আমসলপো গাছের মাথায়। বলল মাকুমা যান, কেউ হয়তো এই পাহাড়ে উঠতে পারবে, কিন্তু আমরা সাধারণ মানুষ পারবো না। পারতে পারে শুধু আপনার ওই পিচ্চি হলুদ বাদর। কুঠার দুলিয়ে হ্যান্সকে দেখিয়ে দিল সে। জুলুরা ওকে হলুদ বাদর বলুক, তা একেবারে পছন্দ করে না হ্যান্স। বলল, আমি যদি ওই চূড়ার উপর উঠি তো কালো কসাইগুলোর দিকে পাথর ছুঁড়ব। তখন কালো কসাইগুলো ধূপধাপ করে পাহাড় থেকে নিচে গিয়ে পড়বে। ঠোঁট বাঁকিয়ে ভয়ঙ্কর হাসি দিল আমসলপো গাছ। একটা হলুদ বাদর ওর মতো জুলুকে কালো কসাই বলছে শুনে জবাব দিতে তৈরি হলো। কিন্তু ঠিক তখনই পর্বতের খাড়াই এত কষ্টকর হয়ে উঠল যে কথা বলতে পারল না। কিছুক্ষণ পর মনে হলো পর্বত বেয়ে ওঠা অসম্ভব। একটু পর পাহাড়ের কালো দেয়ালের সামনে থামতে হলো। ওখানে লাল এক লোককে দেখে অবাক হলাম। সাদা আলখেল্লা পরনে। কর্কশ্বরে ধমক দিয়ে আমাদের থামিয়ে দিল। হাতে বিরাট এক বর্শা। লোকটা হঠাৎ করে রহস্যময় ভূতের মতো কোত্থেকে এলো বুঝলাম না। শীঘ্রই এ রহস্যের ব্যাখ্যা করা হলো। এখানে
খাড়া পাহাড়ের গায়ে চিপা একটা ফাটল আছে। ওটার পাথরে ছাঁচে এদিকে এসেছে, পাথরে ছাঁচে এদিকে এগিয়ে এসেছে, ছাদ এদিকে এগিয়ে এসেছে। ফাটলের মাত্র কয়েক ফুট ভিতরে যে কেউ লুকিয়ে থাকতে পারে। ফাটলটা চওড়ায় 4 ফুটের বেশি হবে না। বিশাল পর্বতে এই চেরা জায়গাটা খুঁজে পাওয়া কঠিন। হাজারো বছর ধরে এই আগ্নেয়গিরি কি খেলা খেলেছে তা বোঝা যায়। নিরেট পাথর ফেটে তৈরি হয়েছে ফাটল। ওখানে ঢোকার পর উপরের দিকে চেয়ে আবছাভাবে অনেক উঁচুতে আকাশ দেখলাম। তবে আমরা গলিতে ঢুকে পরবার পর মশাল জ্বালা হলো। আগেই এখানে এসব রেখে গেছে। বুঝলাম ফাটলের মুখে যদি একজন ভালো যোদ্ধা থাকে, বিপক্ষের অন্তত 100 যোদ্ধাকে ঠেকাতে পারবে। ফাটলের মুখে লম্বা লোকটা ছিল। এরপর কিছুক্ষণ পর পর প্রতিবাকে অন্তত একজন করে যোদ্ধা দেখলাম। সরু গলিতে ঢুকে অস্বস্তিতে পড়ে গেল জুলুরা। আলোময় জগতে থাকতে পছন্দ করে তারা। চেহারা দেখে বোঝা গেল এমনকি দুর্ধর্ষ আমসলোপো গাছ ভয় পেয়েছে। হ্যান্সও বেশ ভীত। অভ্যেস মতো সব ব্যাপারে সন্দেহ করছে, বিপদের আশঙ্কা করছে। স্বীকার করি আমিও চিন্তিত হলাম। শুধু রবার্টসনকে নিশ্চিত দেখলাম। এক অ্যামাহ্যাগার হাতে মশাল ধরে চলেছে। তার পিছনে কাঠের পুতুলের মতো হাঁটছে সে। বুড়ো বিলালি চেয়ারে বসে থেকে ঘাড় ফিরিয়ে আমাকে জানালো, সামনের পথে ভয় পাওয়ার কারণ নেই। দুদিকের চিপা দেয়ালের কারণে লোকটার গলার আওয়াজ কানে অদ্ভুত জোরালো শোনালো। অত্যন্ত পেঁচালো। এই গলি ধরে 8 ঘন্টা চললাম। তারপর যেন খেপা হয়ে উঠল হাওয়া। দমকা বাতাস আমাদের সবাইকে টেনে উড়িয়ে নিতে চাইল। আহত ঝুলুদের নিয়ে চলেছে কুলিরা। তাও বেশ কবার বাতাসের ধাক্কায় পড়তে গিয়ে সামলে নিল। এরপর আমরা টের পেলাম দুপাশ থেকে দেয়াল আমাদের রক্ষা করছে। দুদিকের পাথর এবড়ো খোবড়ো নয়। আমরা আহত হলাম না। মাথা তুলে উপর দিকে চেয়ে অনেক দূরে সরু ফিতার মতো এক চিলতে নীলাকাশ দেখলাম। আরও কিছুক্ষণ পর দুপাশের দেয়াল জায়গা ছাড়ল। সূর্যের আলোয় চারপাশ দেখা গেল। এরপর আর মশাল লাগলো না। কিছুক্ষণ পর হঠাৎ করে গলির শেষ প্রান্তে পৌঁছলাম। এপাশে নিচে বিশাল এক মালভূমি। আমাদের পিছনে ওই পাথরের দেয়াল অন্তত 1000 ফুট উঁচু। প্রকাণ্ড এই মালভূমি গোলাকার, কিন্তু চারপাশ থেকে ওটাকে ঘিরেছে সুউচ্চ পাথরের বিশাল দেয়াল। চারদিকে চেয়ে মুগ্ধ হওয়ার মতো দৃশ্য। এই মালভূমি আসলে নিভে যাওয়া বিশাল এক আগ্নেয়গিরির জ্বালামুখ। ঠিক মাঝখানে দাঁড়িয়ে একটা শহর। বিনকিউলার দিয়ে ভালো করে দেখলাম। শহরের চারপাশে পাথরের মজবুত দেয়াল। বাড়িগুলো দেখে ভাবতে হলো, আগে কখনো আফ্রিকায় এমন চমৎকার স্থাপত্য দেখিনি। বিলালির আসনের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ওই শহরে কারা থাকে? কেউ না, বলল বিলালি। হাজারো বছর ধরে শহর মৃত। আমাদের রানী এখন ওখানে সেনাবাহিনী নিয়ে অবস্থান করছেন। এবার দেরি না করে ওখানে যেতে হবে। কুলিদের নির্দেশ দিল সে, এগোও তোমরা। কাজেই রবার্টসন আর আমি উঠে পড়লাম আমাদের পালকিতে। কুলিরা দ্রুত পায়ে পাহাড়ি ঢাল বেয়ে নামতে লাগলো। দেখলাম রাস্তাটা ব্যবহার করবার মতোই নিরাপদ, তবে বেশ ঢালু। পুরো বিকাল চলে সূর্য অস্তের একটু আগে পৌঁছে গেলাম সমতলে। এরপর খাওয়ার জন্যে কিছুক্ষণ বিরতি, তাতে বিশ্রাম হলো। একটু পরে পাহাড়ের উপর রূপালি চাঁদ দেখা দিল। সেই আলোয় আবার এগিয়ে চলা। কাছে এসে আমসলোপো গাছ বলল,
কেউ চাইলে ওই দুর্গে ঢুকতে পারবে না। মাকুমা যান। দেয়াল অনেক উঁচু, দেয়ালের গায়ে খুব কম গর্ত, তা আবার অনেক ছোট। হয়তো একদল লোক সহজে দুর্গে ঢুকতে পারবে না, কিন্তু যারা ভেতরে থাকবে তারাও সহজে বেরোতে পারবে না, বললাম আমি। আমসোলোপোগাস কাদা ভরা গর্তে মহিষ যেমন বিপদে থাকে, আমাদের অবস্থা এখন তেমন। আমিও একই কথা ভেবেছি, বলল আমসোলোপোগাস। কেউ যদি লড়তে আসে তবুও আমাদের শিং থাকবে। কিছুক্ষণ শিং দিয়ে শত্রুদের উপরের দিকে ছুড়ব। কথা শেষে নিজের লোকদের কাছে ফিরল সে। চারপাশ অদ্ভুত শান্তিময়। বিশাল মালভূমিতে সূর্যাস্ত দেখবার মতো। প্রথমে গনগনে আগুনের মতো টকটকে লাল হলো গভীর জ্বালামুখ। তারপর পাহাড়ের পশ্চিমে টুপ করে ডুবল সূর্য। সঙ্গে সঙ্গে পশ্চিম মালভূমি ছেয়ে গেল গাঢ় ছায়ায়। পূব থেকে ধেয়ে এলো আধার। দ্রুত অস্পষ্ট হতে লাগলো পাহাড়। আকাশে ও পাহাড়ের গায়ে তখনও রক্তিম রশ্মির খেলা। তারপর চট করে উধাও হলো শেষ আলো। চারপাশে জেঁকে বসলো ঘুটঘুটে আধার। একটু পর মেঘের কিনারা থেকে বেরিয়ে এলো আধটুকরো রূপালি চাঁদ। সেই অনিশ্চিত আলোয় এগিয়ে চলেছি। ইস্পাতের মতো হাত নিয়ে যারা মালামাল বয়ে চলেছে, মনে হলো সে কুলিরাও পরিচান্ত। চারপাশে ভালোভাবে দেখা গেল না, তবে বুঝলাম আমরা চলেছি ফসলের মাঠের পাশ দিয়ে। ফসলের উচ্চতা বলে দিল এখানে লাভা মেশানো মাটি অত্যন্ত উর্বর। কয়েকবার ঝর্ণা পেরোতে হলো। কুলিরা নিচু স্বরে গান গাইছে। কিছুক্ষণ পর পালকির দোলায় ঘুম চলে এলো। ক্লান্তিতে ঝিমাতে শুরু করলাম। জানি নিরাপদ আশ্রয়ের কাছে চলে এসেছি। এখন হামলা হওয়ার কথা নয়। চোখ বুজে ফেললাম। একসময় ঘুম চটে যেতে টের পেলাম থেমে গেছে পালকি। শুনলাম বৃদ্ধ বিলালির গলার আওয়াজ। বলল, সাদা সর্দাররা নামুন। কালো মানুষ সত্যিকারের যোদ্ধা, আর অন্ধকারের আলো ওই হলদেটে মানুষটাকে আপনাদের সঙ্গে নিয়ে আসুন। যিনি নির্দেশ দেন সেই রানী আপনাদের ডেকেছেন। তাকে অপেক্ষা করানো যায় না। আপনারা পরে খেতে বসবেন বা বিশ্রাম নেবেন। আপনাদের সঙ্গীদের জন্য দুশ্চিন্তা করবেন না, তাদের আপ্যায়ন করা হবে। ফিরে এসে এখানে পাবেন তাদের। 12। পালকি থেকে নেমে বুড়ো বিলালির বক্তব্য সবাইকে বললাম। যেতে চাইল না রবার্টসন, কিন্তু তাকে বোঝালাম এই সাদা রানী আবার ক্ষেপে যেতে পারে, তাতে আমাদের ক্ষতি হবে। আমার সঙ্গে যেতে নিমরাজি হলো রবার্টসন। আমসোলোপোগাস এক কথায় বলে দিল, কোনো মেয়ে দেশ চালাবে তা তার মোটেই পছন্দ নয়। বাদরদের মতো সব কিছুতে কৌতূহল হ্যান্সের। জিকালির সেই রানীকে দেখবে শুনে এক পায়ে রাজি হয়ে গেল। সব ক্লান্তি দূর হয়ে গেছে। মশালধারীদের পেছনে বিলালির সঙ্গে চললাম। বাঁধানো পথ, দুপাশে পাথরের বাড়িঘর। কিছুক্ষণ পর বড় এক চত্বরে এলাম। এখানে পাথরে তৈরি অনেক পিলার, পিছনে বড় মঞ্চ। হয়তো ওটা কোনো মন্দির হিসেবে ব্যবহার হতো, তবে কোনো ছাদ নেই। মাথার উপর হাজারো নক্ষত্রের উজ্জ্বল আলো। এক পাশের একটা দালানে নিয়ে আসা হলো। সামনে প্রকাণ্ড দরজা, সেটাতে ঝুলছে ভারী পর্দা। ভিতরে ঢুকলাম। অজস্র লণ্ঠন জ্বলছে। মস্ত ঘর, দুপাশে একটু পরপর বর্ষাধারী প্রহরী। সর্বনাশ বাস, ফিসফিস করলো হ্যান্স। জায়গাটা ফাঁদের মুখ বলে মনে হচ্ছে। সন্দেহের দৃষ্টিতে চারপাশ দেখছে আমসোলোপোগাস। ওর বিরাট কুঠার শক্ত করে ধরল। চুপ, ধমক দিলাম হ্যান্সকে। এই পুরো পাহাড় বড় ফাঁদ, আর একটা বাড়তি ফাঁদ থাকলে কি?
তাছাড়া আমাদের সঙ্গে রিভলভার আছে। দুপাশে মূর্তির মতো দাঁড়িয়েছে প্রহরী। মাঝখান দিয়ে হেঁটে চললাম। এরপর সরু এক দীর্ঘ করিডোরে পড়ল। তার শেষে পৌঁছে আবার এমব্রয়ডারি করা ভারী পর্দা, তাতে 7 রং। চোখে বেশি পড়ল সোনালি রঙের সুতো। হাতের ইশারায় আমাদের থামতে বলল বিলালি। পর্দার ওপাশের কাউকে নিচু স্বরে কী সব বলল। তারপর আমাদের অপেক্ষা করতে বলে পর্দার ওদিকে চলে গেল। 5 মিনিট পর ওদিক থেকে বেরিয়ে এলো এক মেয়ে। দেখে মনে হলো জাতিতে আরব। পরনে সাদা আলখেল্লা। হাতের ইশারা করে পিছু নিতে বলল। আরবি ভাষায় তার সঙ্গে কথা বললাম, কিন্তু কোনো জবাব দিল না। বিরক্ত হয়ে পেছনে রওনা হলাম। ভাবলাম ওপাশে কি। পর্দার এপাশে লণ্ঠনের উজ্জ্বল আলোয় ছোট ঘর দেখলাম। 4 দেয়ালে বেশ কিছু মূর্তি। মনে হলো একসময় কোনো পুরোহিতের মন্দির ছিল। এক পাশে বেদি, এখানে পুজো হতো বা কোনো দেবতার মূর্তি ছিল। এখন ওই বেদিতে সিংহাসন, আর সেখানে বসেছে এক দেবী, পুরো স্থির, মুখে পাতলা নেকাব, পরনে চকচকে সাদা পোশাক। নেকাবের ঝালর এতই পরিপাটি যেন বিশেষ কোনো ইঙ্গিত বহন করে। বিন্দুমাত্র তার সৌন্দর্য লুকায়নি নেকাব। সেই অদ্ভুত রূপ 2 চোখ ঝলসে দিল। নববধূর ওই নেকাবের দুপাশে নেমে এসেছে রাতের আধারের মতো কালো দীর্ঘ কেশ। দুবেনির শেষে ঝুলছে বড় 2 মুক্তা। রূপসীর দুপাশে লম্বা 2 মেয়ে দাঁড়িয়ে। যে মেয়ের সঙ্গে ঘরে ঢুকেছি সে এই রূপসী রানীর বাম পাশে হাঁটু গেড়ে বসল। একইভাবে ডান পাশে বৃদ্ধ বিলালি। সিংহাসনে বসা নীরব নারীর মাঝে অসীম ক্ষমতার প্রকাশ দেখলাম। রানীর যেমন হওয়া উচিত। অকপটে বলতে পারি, যত রানীর ছবি বা তৈলচিত্র দেখেছি, এ রানীর মতো সুন্দর দেহ বল্লরী তাদের কারো ছিল না। এই যুবতী রানী যেন রহস্যময়ী, অবাক করা তার সৌন্দর্য, যেন নিজেকে গোপন করে রেখেছে। দেখলে হঠাৎ মনে হয় এ সত্যিকারের কোনো মানবী নয়। ঝড় বৃষ্টি বজ্রপাত যেমন, ঠিক তেমন কিছু আছে তার মাঝে। এর সামনে নিজেকে অতি সাধারণ মনে হলো। মানুষ হিসেবে আমি যথেষ্ট কৌতূহলী, আর এই রানীকে দেখে আমার আগ্রহ আরও বেড়েছে। সমস্ত বিপদ মাথার উপর রেখে এই অভিযানে এসেছি। একটু আগে ভাবতে গিয়ে নিজেকে বাহবাহ দিয়েছি, কিন্তু এখন এর সামনে দাঁড়িয়ে মনে হলো ঘুরে দৌড়ে পালাই। মন বলল, তোমার সামনে যে মানবীর রূপ ধারণ করেছে সে নারী পোশাকে অজাগতিক প্রাণী। এ আসলে মানব জাতি থেকে একদম আলাদা কিছু। দৃশ্যটা দেখবার মতোই, যেন চুপচাপ বসে থাকা রাজকীয় কোনো মার্বেলের মূর্তি। সাদা আলখেল্লার বুকের কাছে শ্বাস ওঠানামার ছন্দ দেখছি। আমাদের মতো বেঁচে আছে। নেকাবের কারণে প্রথমে বুঝতে পারিনি চোখ দুটো জীবিত। হয়তো কম আলোয় এসে আমার নিজের চোখ ধাঁধিয়ে গেছে। একবার মন বলল, ওই 2 চোখ নিশাচর কোনো প্রাণীর মতো জ্বলছে। রাতের প্রাণী গভীর মনোযোগে চাইলে অমন জলজল করে চোখ। চোখের পাতা পড়ে না। কয়েক সেকেন্ড পর চোখের নড়াচড়া দেখলাম। আয়তাকার 2 চোখ, মনিতে মিশেছে নিকষ কালো ও গাঢ় নীল রং। আয়ত ভাসা ভাসা চোখে রাজকীয় অলস দৃষ্টি, কিন্তু যেন চেষ্টা ছাড়াই পড়ে নিল আমার মনের গভীর। তার ওই চোখ যেন খোলা জানালা, ভিতর থেকে বেরিয়ে এলো আত্মার উজ্জ্বল আলো। আমার সঙ্গীদের উপর চোখ ঘুরছে তার। অদ্ভুত লাগলো চাউনি। প্রার্থনার ভঙ্গিতে 2 হাঁটু গেড়ে মেঝেতে বসেছে হ্যান্স। হা করা মুখ যেন বড় কোনো মাছের পানি থেকে ওঠানোয় খাবে খেয়ে চলেছে।
যে কোনো সময় মরবে। সিংহাসনে আসীন এই নারীকে দেখে থতমত খেয়েছে রবার্টসন। হা হয়ে গেল তার মুখ। সর্বনাশ, ফিসফিস করে বলল সে। গত কয়েক সপ্তাহ মদ ছুঁইনি, কিন্তু এখন মন চাইছে মদ গিলতে। হাড়ের ভিতর শিরশির করছে। মন বলছে সামনে এখনো মানবী নয়। আমস্লোপোগাস থম মেরে দাঁড়িয়ে আছে। চেহারা দেখে মনে হলো তিক্ত হয়ে গেছে মন। কুঠারের লম্বা হাতলে দুহাত রেখেছে, অবাক। ওর খুলির গর্ত আবৃত করা চামড়ার উপর দপদপ করছে শিরা। রাতের অতন্ত প্রহরী। গভীর কিন্তু ফিসফিসে স্বরে বলল, এই সর্দারনি সাধারণ মেয়ে না। এ একই সাথে সব মেয়ের সমস্ত ক্ষমতা রাখে। মন বলছে ওই আলখেল্লার নিচে যে তার সৌন্দর্য সেই হারিয়ে যাওয়া আমার লিলির মতো। আপনারও কি এমন লাগছে মাকুমা যান? আমস্লোপোগাস এ কথা বলতে বুঝলাম আসলে কেমন যেন লাগছে আমারও। নানান ধরনের আবেগ আসছে মনে। চকচকে সাদা পোশাক পরিহিত মূর্তির দিকে চাইলাম। সঙ্গে সঙ্গে কাকে দেখলাম না বলবো না। বেশ কয়েকটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। এক নারীকে দেখলাম যাকে আগে কখনো দেখিনি। এরপর দেখলাম কয়েকজন নারীর অবয়ব। দ্রুত সব মিলেমিশে গেল। কেউ আর মানবী অবয়বে থাকলো না। বিভিন্ন জন্তুর আকার নিল। মনে হলো একটা কিছুর কেন্দ্রবিন্দু থেকে ওগুলো ছিটকে বেরিয়ে এলো। মন বলল কোনো ক্রিস্টাল বলের ভেতর থেকে আলোর দ্যুতি বেরিয়ে আসছে। রশ্মির পরিবর্তন এত দ্রুত পরিষ্কার কিছু বুঝলাম না। অন্তর বলল ভুল দেখছি। আমারই মন আমাকে নিয়ে খেলছে। একটু আগে যা দেখেছি আসলে কিছুই ছিল না। আবার এও মনে হলো ওই রহস্যময়ী নারী আমাকে সব দেখিয়েছে। কিছুক্ষণ পেরিয়ে গেল। তারপর সে কথা বলে উঠল। আমার মনে হলো সমাহিত পানির বিস্তারের উপর রূপার ঘণ্টি বেজে উঠল। নিচু স্বর তার, কিন্তু সে যে কি মিষ্টি শুনতে। এ নারীর প্রথম শব্দ কানে আসতে আমার শ্রবণ ইন্দ্রিয় সতর্ক হয়ে উঠল। মনে হলো একটা কথাও যেন শুনতে ভুল না হয়। যেন অজান্তে বন্ধ হলো হৃদ স্পন্দন। আমার উদ্দেশ্যে কথা বলে উঠল সে। মৃদুভাবে বিলালির দিকে মাথা তাক করল। এখানে আমার যে চাকর সে বলেছে তোমার নাম রাতের অতন্দ্র প্রহরী। তুমি আমার ভাষা জানো, এ কথা কি ঠিক নয়? গত কয়েক বছর পূব তীরে থেকেছি, কাজেই একটু আরবি জানি। কিন্তু তুমি যেমন আরবি বলো সে তুলনায় আমি সম্বোধন হিসেবে কি বলবো বুঝতে না পেরে থেমে গেলাম। আমাকে হিয়া বলতে পারো, বলল সে। এখানে সবাই আমাকে ওই নামে ডাকে। ওটার মানে সেই নারী বা মহিলা। তোমার যদি এ নাম পছন্দ না হয় আমাকে আয়েশাও বলতে পারো। তুমি ও নামে ডাকলে বহু বছর পর মনে হবে আমার নিজের রঙের কেউ ডাকছে। সে আবার এমন একজন মানুষ যার রক্তের ভিতর রয়েছে ভদ্রতা। এত বুদ্ধিমতীর মতো প্রশংসা করেছে, রক্তিম হয়ে গেল গাল। বোকার মতো দ্বিতীয়বার আউড়ে গেলাম। তুমি যেমন আরবি বলো তেমন করে বলতে পারি না আমি আয়েশা। আমার মনে হয়েছে হিয়া নাম তোমার পছন্দ নাও হতে পারে। আমার নামের উচ্চারণ কেমন হবে পরে তোমাকে শিখিয়ে দেব। এবার বলো তোমার নাম কি রাতের অতন্দ্র প্রহরী? আমার মন বলছে ওটা তোমার কোনো পদবী। ঠিকই ধরেছ, নরম স্বরে বললাম। আমার নাম অ্যালান। অ্যালান, এদের নাম জানাও, বলল আয়েশা। পেলব হাত তুলে আমার সঙ্গীদের দেখালো। আমার মনে হয় না ওরা কেউ আরবি জানে। তুমি ওদের ব্যাপারে বলবে নাকি আমি বলবো? মাথা তাক করল সে রবার্টসনের দিকে। এ অবাক হয়ে যাওয়া এক মানুষ। এর অন্তর থেকে এক ধরনের রং বেরিয়ে আসছে, কিন্তু তুমি তা দেখতে পাবে না। ওই রং বলছে সে প্রতিশোধ নিতে চায়। তবে কিছুদিন আগেও তার অনেক লালসা ছিল।
ওসব স্পৃহা মানুষকে ধ্বংস করে। মানুষ কখনো নিজের প্রকৃতি বদলাতে পারে না, অ্যালান। আর সেজন্য চিরকাল তারা মদ ও মেয়ে মানুষের জালে আটকা পড়ে। এর কথা আপাতত থাক। ছোটোখাটো হলদে লোকটা আমাকে ভয় পেয়েছে, যেমন ভয় পেয়েছো তোমরা। যে কোনো মেয়ের সবচেয়ে বড় ক্ষমতা এখানে, সে যতই দুর্বল ও ভদ্র হোক, পুরুষরা তাকে বুঝতে পারে না, ফলে বোকার মতো ভয় পায়। 10 লাখ বছর চেষ্টা করেও নারীর রহস্য উন্মোচন করতে পারবে না পুরুষ, ভয় পাবে অচেনাকে। রোমানরা এ ব্যাপারে খুব সংক্ষেপে ভালোভাবে বলেছে, তাই না অ্যালান? আস্তে করে নোট করলাম। আমার বাবা ল্যাটিনদের বলা এক লাল হরিণের কথা সবসময় বলতেন। বেশ, বলল আয়েশা। ওই ক্ষুদে লোকটা আসলে বুনো, তাই নয়? বন মানুষের কাছ থেকে আমরা যেমন দেহ পেয়েছি, তেমনি করে সেও অনেক অভ্যেস পেয়েছে। আমরা বন মানুষ থেকে এসেছি। সেটা কি জানো তুমি অ্যালান? মাথা দুলিয়ে বললাম, এ বিষয়ে অনেকে নানা কথা বলছে। এ নিয়ে আগেও তর্ক চলেছে, তবে পরে আমরা এ নিয়ে আরও কথা বলবো। আপাতত এটুকু বলবো, আমাদের তুলনায় ওই হলদে মানুষ বন মানুষের অনেক কাছের আত্মীয়। তবুও তার অনেক গুণ আছে। চতুর সে, বিশ্বস্ত আর পাগলের মতো ভালোবাসতে জানে। তুমি কি জানো সম্পূর্ণ ভালোবাসা কাকে বলে অ্যালান? পূর্ণ ভালোবাসা বলতে কি বলতে চেয়েছে জানতে চাইলাম। জবাবে বলল, পরে অবসরে জানাবে। যোগ করল, ওই হলদে বাদর জানে কিভাবে তোমার সেবা করতে হয়। পরে কখনো এ বিষয়ে আমাকে খুলে বলবে তুমি। আর রইল কালো মানুষ। সে সত্যি যোদ্ধাদের সেরা যোদ্ধা। আজ থেকে কোটি বছর আগে এমন লড়াকু যোদ্ধা ছিল অ্যালান। তারা বন্য, কিন্তু যুদ্ধে প্রশংসনীয় ছিল। অন্তরে এসব মানুষ আজও বন্য, এমনকি তুমিও তাই অ্যালান। ধীরে ধীরে সংস্কৃতির রঙের প্রলেপে ঢাকা পড়েছে আমাদের জাতির স্বভাব, কিন্তু ওই রং কখনো কখনো আসলে বিষ। এই কালো মানুষের কুঠার গভীরভাবে পান করেছে রক্ত। এ লোক সবসময় সৎভাবে লড়াই করেছে। আমি বলবো তার কুঠার আরও রক্ত পান করবে। তোমার লোকদের ব্যাপারে ঠিক বলেছি অ্যালান? মিথ্যে বলনি তুমি, রানী আয়েশা। আবার মনে হয়েছে তুমি এ কথাই বলবে। আমার মনে হয়েছে তুমি এ কথাই বলবে। মিষ্টি করে হাসলো সে। এতকাল এখানে থেকে জং ধরা ভোঁতা তলোয়ারের মতো হয়েছি, তা যা হোক। এবার তোমরা বিশ্রাম নেবে। আগামীকাল তোমার সঙ্গে একা কথা বলবো। বিপদের ভয় পেও না, আমার দাসরা তোমাদের দেখে রাখবে। বদলে আবার তাদের খেয়াল রাখবো আমি। যাও তবে। একদিন সবাইকে যেতে হয়। যতই বেঁচে থাকতে চায়, একদিন মরতেই হয়। আগামীকাল আসা পর্যন্ত বিদায়। যাও, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। হাতের ইশারা করলো সে। বিলালি, ওদের নিয়ে যাও। বুঝলাম আপাতত তার বক্তব্য শেষ। ভীষণ ভয় পেয়েছে হ্যান্স। এতক্ষণ মাথা নিচু করে পাথরের মতো বসেছিল। এবার উঠে দাঁড়িয়ে এক দৌড়ে পর্দা ভেদ করে ওপাশে চলে গেল। তার পিছনে হেঁটে গেল রবার্টসন। এক মুহূর্ত দাঁড়ালো আমসোলোপোগাস। মাথার উপর কুঠার তুলে বাইয়েটে জানিয়ে বেরিয়ে গেল। ওটার মানে কি অ্যালান? জানতে চাইল রানী। ওই শব্দের অর্থ খুলে বললাম। প্রশংসা পেয়ে খুশি হয়ে বলল, আমি কি তোমাকে বলিনি বন্যরা সবসময় সেরা? তোমার সাদা সঙ্গী আমাকে কোনো সালাম দেয়নি, কিন্তু কালো মানুষ জানে রাজকীয় কারো সামনে সালাম দিতে হয়। নিজ দেশে সে নিজেও সম্মানিত। রক্ত তার রাজকীয় বললাম। তাহলে আমাদের রক্ত একই রকম অ্যালান। এবার মাথা ঝুঁকিয়ে আবার সেরা বাউ করলাম। আমার সেরা বাউ দিলাম। প্রথমবারের মতো উঠে দাঁড়ালো সে। অনেক দীর্ঘ লাগলো তাকে। মন বলল, এখানে সব কিছুর কর্তৃত্ব তার। আমার জন্য পাল্টা বাউ করল। পর্দা সরিয়ে এপাশে এসে হ্যান্ড ছাড়া
সবাইকে দেখলাম। সরু করিডোর পেরিয়ে দৌড়ে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে হ্যান্স। গভীর চেহারায় বিলালির পিছু নিলাম আমরা। দুপাশের সৈন্যদের পেরোনোর সময় তারা বর্শা উঁচু করে ধরছে। দরজা পেরোবার পর হ্যান্সকে দেখতে পেলাম, তখনও সে আতঙ্কিত। রাজদরবারের কলামের পাশ দিয়ে যাওয়ার সময় বলল, বাস, আমার জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু আগে কখনো এত ভয় পাইনি। খুব ভয় পেয়েছি ওই সাদা ডাইনিকে দেখে। বাস, আমার মনে হয় আপনার সাধু বাবা যার কথা বলেছেন এ সেই আস্ত শয়তান। আপনার যাজক বাবা এভাবে বলতেন শুধু তার বউয়ের ব্যাপারে বলার সময়। ওকে বললাম, তাই যদি হয় হ্যান্স, তাহলে শয়তানকে অতটা কালো দেখানো ভুল হয়েছে মানুষের। বরং তুমি সাবধান হয়ে যাও, রানীর কানে এসব গেলে বিপদে পড়বে। একজন কি বলল তা দিয়ে কিছু যায় আসে না বাস, সে তো বলার আগেই সব জেনে যায়। ওই ঘরে ঢুকেই বুঝেছি আপনি কথা বলার আগে সব বুঝছিল। বাস, আপনি নিজেও সাবধান হন, নইলে কিন্তু আপনার আত্মা খেয়ে নেবে সে। প্রেমে পড়বেন না আবার, তার চেহারা আসলে খুব কুৎসিতই হবে, নইলে নেকাব পরবে কেন? সুন্দরী মেয়ে কখনো বস্তা দিয়ে মাথা ঢাকে বাস? হ্যান্স এমন হতে পারে সে এতই সুন্দরী, ভয় পায় পুরুষরা চাইলে তাদের হৃৎপিণ্ড গলে পড়বে। না বাস, দুনিয়া ভরা মেয়ে মানুষ চায় বেটাদের হৃৎপিণ্ড বেশি করে গলে যাক। মেয়ে লোক বুড়ি আর কুৎসিত হওয়ার আগে পর্যন্ত অন্য জিনিস চায়। বক বক করতে লাগলো হ্যান্স। কিন্তু অন্যদিকে খেয়াল দিলাম, আমরা যে পথে এসেছি সে পথে ফিরছি। একটা বাড়িতে আমাদের নিয়ে এলো, ওখানে খাবারের ব্যবস্থা হয়েছে। বয়েল করা খাসির মাংস, ভুট্টা রুটি ও দুধ। ওই তরল দুধ বলেই মনে হলো। বিলালি জানিয়ে দিল, রবার্টসন ও আমি এ বাড়িতে থাকবো। চামড়ার কাপড় দেয়া হলো, সঙ্গে উলের কম্বল। বলে রাখা ভালো, এই অতিথিশালা আসলে পাথরের বাড়ি। কোনো এক সময় দেয়ালগুলো রং করা হয়েছিল, ছাদ এখন আর নেই। মুখ তুলে ঝিকিমিকি অজস্র নক্ষত্র দেখলাম। খোলা জায়গা দিয়ে মৃদু হাওয়া আসছে, ভালোই লাগলো। সবচেয়ে বড় কামরা দেয়া হয়েছে রবার্টসন ও আমাকে। আমস্লোপো গাছ আর ওর ঝুলুরা থাকবে পেছনের এক কামরায়। 2 আহত ঝুলু যোদ্ধাকে রাখা হয়েছে তৃতীয় এক ঘরে। বিলালি ঘুরিয়ে দেখালো কি বন্দোবস্ত করেছে। শহর ধ্বংস স্তূপ হয়ে যাওয়ায় বারবার দুঃখ প্রকাশ করলো। বলল, হাতে সময় না থাকায় আমাদের জন্য এর চেয়ে ভালো বাড়ি দিতে পারল না। জানালো নিশ্চিন্তে আমরা ঘুমাতে পারি। সর্বক্ষণ আমাদের পাহারা দেবে প্রহরীরা। কারো সাধ্য নেই রানীর অতিথিদের ক্ষতি করে। বিলালির কথা থেকে জানলাম কালো যোদ্ধা আর আমার উপর রানী খুব সন্তুষ্ট। বিলালি জানালো সকালে ফিরবে সে। আমাদের বাউ করে বিদায় নিল। রবার্টসন ও আমার জন্য ঘরের মাঝে বেঞ্চি রাখা হয়েছে, ওখানে বসে খাবারের ঝামেলা চুকালাম। রবার্টসন প্রায় কথাই বলল না। বোধহয় নতুন এই অভিজ্ঞতা তাকে চুপ করিয়ে দিয়েছে। আবার এমনও হতে পারে মেয়ের চিন্তায় ব্যস্ত। শুধু বলল, অদ্ভুত একদল লোকের হাতে বন্দি হয়েছি, সাবধান থাকতে হবে। খাওয়া শেষে বিছানায় গেল সে। বিড়বিড় করে প্রার্থনা করতে লাগলো। আজকাল বাড়তি সময় তাই করে। ডাইনি, জাদুকর ও ক্ষতিকর মানুষের হাত থেকে রক্ষা পেতে স্রষ্টার সহায়তা চেয়ে একসময় ঘুমিয়ে পড়ে।